Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 14তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটো আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগানিয়া হবে ইনশাল্লাহ। ঘটনা দুটো যারা পাঠিয়েছেন তাদের মধ্যে একজন আমার স্টুডেন্ট, আর অন্যজন আমাদের এক প্রবাসী আপু যিনি বর্তমানে লন্ডনে রয়েছেন, তিনি পাঠিয়েছেন। আজকের ঘটনা শুরু করার আগে সেই পরিচিত কথাগুলো বলতে হয়। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন আপনারা আপনাদের আইডিতে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ইয়াস স্যার হরর থ্রিলার বইটি রকমারিতে রয়েছে, রকমারির অর্ডার লিঙ্কও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা ইয়াস স্যার বইটি অর্ডার করতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমান, যার বাসা ঢাকার ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। আমাদের থার্সডে নাইটের 136তম আয়োজনে আমি আমার এক স্টুডেন্টের নাম বলেছিলাম, যে আমাকে অনুরোধ করেছিল তার নামটি যেন আমি বলি। মূলত সেই এই তাহিয়ান আল আশফানুর রহমান যে ঘটনা পাঠিয়েছে আমাকে, সে একটি কাগজে লিখে ঘটনাটি আমাকে দিয়েছে। কারণ তার পক্ষে ইমেল করা বা রেকর্ড করে পাঠানো এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল, যার কারণে আমাকে যখন বলল যে স্যার আমি তো আসলে এইভাবে পাঠাতে খুব একটা ভালো বোধ করব না, আমি ওটা তো খুব একটা অভ্যস্ত নই এভাবে পাঠাতে, আমি কি কাগজে আপনাকে দিতে পারি? আমি বললাম ঠিক আছে তাহলে দাও। এরপর সে কাগজে লিখে ঘটনাটি আমাকে দেয়। তারপর ঘটনাটা আমি পড়ি আর সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই ঘটনাটি মূলত তাহিয়ানকে দিয়েছে সাদমান আল সাকিব বাঁধন, সম্পর্কে তাহিয়ানের খালাতো ভাই হয়। এই সাদমান আল সাকিব বাঁধন বর্তমানে অনার্সে লেখাপড়া করছেন। আর ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখারা হাট নামক একটা স্থান রয়েছে, সেইখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে কালীতলা। মূলত এই জায়গাকে কেন্দ্র করেই ঘটনার প্রত্যক্ষদর্শী বাঁধন নিজে আর এর ভুক্তভোগী বাঁধনের আম্মু অর্থাৎ তাহিয়ানের খালামণি, ওনার নাম মোসাম্মদ জেসমিন খাতুন। চলুন ঘটনায় চলে যাই। বাঁধন যেভাবে বলেছে সেভাবেই ঘটনাটি লেখার চেষ্টা করেছে তাহিয়ান। তো ঘটনাটির সূত্রপাত হয় 2015 সালে। তখন এই বড়াইগ্রামে এই বাঁধনদের দুটো বাড়ি ছিল। ছোট বাড়িটাতে এই বাঁধন আর তার আম্মু এই দুইজন থাকতেন, আর বড় যে বাড়িটা ছিল ওখানে কেউ থাকতো না, ওটা পরিত্যক্তই বলা চলে। ওই সময় ওই বড় যে বাড়িটা, ওখানে জমি জমা সংক্রান্ত কিছু সমস্যা চলছিল, যার কারণে নাকি প্রতি সপ্তাহেই এই বাঁধনের আম্মুকে সেখানে যেতে হতো। তো এরকমই একদিন জমি জমা সংক্রান্ত কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে খালামণিকে যেতে হয় সেখানে। তো বোঝার সুবিধার্থে বড় বাড়িটার বর্ণনাটা আমরা একটু দেই। ওই বড় বাড়িটা মূলত উত্তরমুখী এবং ওখানে বড় একটা জাম গাছ দেখা যায় বাড়িটার বারান্দায় দাঁড়ালে। জাম গাছের সামনে দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। ওই জায়গাটার নামই হচ্ছে কালীতলা। লোকমুখে প্রচলিত আছে যে এই জাম গাছটিতে একটা পিশাচ শ্রেণীর
জিন বসবাস করে, যার নাম কালী। মূলত এই কারণেই জায়গাটার নাম হয়ে গেছে কালীতলা। কোনো জিনের নামে কোনো জায়গার নামকরণ হতে পারে, এটা কিন্তু এই কালীতলা এক্সাম্পল হতে পারে। লোকমুখে শোনা যায় যে বা যারা ওই গাছের নিচ দিয়ে যায় তারা অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। এর মধ্যে ছোট ছোট দুটো বিষয় বলতে হয় বোঝার সুবিধার্থে। যে একটি ছোট্ট ঘটনা, সালিশ বিচার সংক্রান্ত একটা কাজ শেষে একজন হুজুর রাত আনুমানিক 1:30টার দিকে বাড়িতে ফেরত আসছিলেন। তখন এই যে যিনি আসলে সালিশ বিচার করেন ওখানকার কোনো বাড়িতে তারা থাকতেন না। সালিশ বিচার করার পর সাথে সাথে চলে আসতেন, সেখানে অবস্থান পারতপক্ষে করতেন না। উনিও চলে আসেন সেখান থেকে। হাঁটতে হাঁটতে যখন এই গাছের নিচে উনি আসেন তখন দেখতে পান চারদিকে ঝড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। আর আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পান যে অনেক লম্বা লম্বা কিছু গাছ, সেই গাছ দাঁড়ানো অবস্থাতেই ইউ এর মতো উল্টো হয়ে, ইউ আমরা যেভাবে দেখি এটাকে যদি আমরা উল্টো করি কেমন হবে, অনেকটা সেরকম মাথাটা বাঁকা হয়ে ইউ শেপ নিয়ে রাস্তার উপর এইরকম শেপ ধারণ করেছে। মানে গোড়া থেকে উল্টে গেছে বিষয়টা এরকম না, কিন্তু এইরকম বাঁকা হয়ে রাস্তার উপর এরকম একটা আকার ধারণ করেছে। উনি যখন এটা দেখেছেন তখন বুঝতে পারেন যে বিষয়টা মোটেও স্বাভাবিক না। এইভাবে একটা গাছ বাঁকা হয়ে মাথা ঝুঁকিয়ে রাস্তার উপর এরকম হয়ে থাকবে, গাছটা ভাঙবে না, এটা তো হতে পারে না। নিশ্চয়ই উনি বড় একটা মায়াজালের মধ্যে পড়ে গেছেন, আর সামনের দিকে এগোলে বিপদ নিশ্চিত। উনি দ্রুত রুকিয়া সংক্রান্ত আয়াতগুলো পড়ে শরীর বন্ধ করে নেন এবং ওইখানেই একটা বৃত্ত এঁকে তার মধ্যে বসে পড়েন। উনি কোনো ভয়ঙ্কর অবয়ব ওখানে বসে দেখেন নাই, তবে মাঝে মাঝে যখন তাকাচ্ছিলেন গাছগুলো ওই রকমই ছিল। যখন ফজরের আজান হয় তখন আস্তে আস্তে ওই গাছগুলোর মাথা সোজা হতে থাকে এবং একদম সোজা হয়ে যায়। এরপর মূলত উনি ওই বৃত্ত থেকে বের হয়েছেন। গাছগুলো এইরকম বাঁকা হয়ে যাওয়া এটা নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর ব্যাপার। উনি ওই জায়গায় বসে ভয়ানক কোনো আকৃতির অবয়ব না দেখলেও উনি বুঝতে পেরেছিলেন যে যে কোনো মুহূর্তে একটা বিপদ হতে পারে। তো এটা ছিল ছোট্ট একটি ঘটনা। অন্য একদিন একটা ছেলে ওই দিক দিয়ে যাওয়ার সময় দিনের বেলাতেই কেউ তার পা ধরে হ্যাচকা টান দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তাকে ঝোপঝাড়ের ভেতরে টেনে নিয়ে গলা টিপে ধরে। একটা পর্যায়ে ধস্তাধস্তিতে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে জানতে পারে সে নাকি এই যে জাম গাছটা, কালীতলার জাম গাছ, এই জাম গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু কে তার সাথে এমনটা করেছিল সেটা সে বুঝতে পারেনি। তো ওই জায়গা সংক্রান্ত এই ছোট্ট দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসি বাঁধনের সেই কথায়। সে যেটা বলছিল সেটা হচ্ছে যে ওনার নাম মানে তাহিয়ানের খালামণি, আমরা খালামণি বলে সম্বোধন করছি। তো খালামণি জমি জমা সংক্রান্ত কাজগুলো শেষ করে ওই দিনের মতো বাড়িতে ফেরত আসছিলেন। তো ফেরার পথে দেখতে পান একটা ছোট্ট স্থানে কিছু বেলি ফুল ফুটে আছে। তো খালামণি আবার বেলি ফুল খুব পছন্দ করেন, তাই উনি কী করেছেন, এই কয়েকটা বেলি ফুল উনি তুলে ফেলেন। মূল ঘটনা মূলত এখান থেকেই শুরু। এই ঘটনার 2-3 দিন পর রাতের বেলা যখন খালামণি এশার সালাত আদায় করতে বসবেন এমন সময় উনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন। এমন আচরণ এটা কখনোই বাড়ির কোনো সদস্য দেখে নাই। অদ্ভুত অদ্ভুত কথা বলছে, এই যে বাঁধনকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তোর বংশ নির্বংশ করে ফেলবো। হঠাৎ করে তার মায়ের মুখে এই ধরনের কথাবার্তা, কিছুতে বুঝতে পারছে না বাঁধন যে হচ্ছেটা কি। তবে সে এতটুকু বুঝতে পেরেছিল এটা স্বাভাবিক কিছু না। কোনো মতে ওই রাতটা পার হয়ে যায়। ফজরের আজানের পরপরই খালামণি স্বাভাবিক হতে থাকেন, এরপর উনি ঘুমিয়ে যান। পরের দিন যে বাঁধন খালামণিকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলে, ওরে বাপরে, এই কাজ আমি ধরতেই পারবো না, সমাধান তো পরের কথা। যে ভর করেছে সে খুবই শক্তিশালী,
এর সঙ্গে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না। এই বলে কবিরাজ সরাসরি না করে দেয়। কিন্তু খালামণির এই আচরণ এটা আস্তে আস্তে আরও বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছিল। যখন যেখানে তান্ত্রিক কবিরাজ হুজুরের সন্ধান পেয়েছে সেখানে নিয়ে গেছে, প্রত্যেকেই একই কথা বলে। আর এই প্রত্যেকের একই কথা শুনতে শুনতে ওনারা হতাশ, বিরক্ত, সব কিছু মিলিয়ে একটা বাজে রকমের অবস্থার সৃষ্টি হয়। দিন দিন ওনার আম্মার অবস্থা খারাপ হতে থাকে। প্রতিদিন ওনার আম্মা মানে খালামণি মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তেই অসুস্থ হয়ে যান। আর যখনই অসুস্থ হয়ে যেতেন তখনই উনি হুমকি, অভিশাপ এগুলো দিতে থাকতেন। ফজরের আজানের পর ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠতেন। এরকম চলছিল। মাঝে মাঝে রাতের বেলা উনি রক্ত খেতে চাইতেন, আবার মাঝে মাঝে মিষ্টি খেতে চাইতেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন যে একটা সময় এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এর মধ্যে এই বাঁধনের নানি মারাত্মক একটা ভুল করে বসেন, মানে খালামণির মা। যখন খালামণি পজেসড অবস্থায় ছিলেন তখন ভেতরে থাকা পিশাচ জিনটি নাকি রক্ত খাবো এগুলো বলছে। আর ওই সময় নানি কি করেছেন, উনি আবেগের বশে একটি সুই এনে খালামণির আঙ্গুল ফুটো করে কিছুটা রক্ত বের করে দিয়ে বললেন, নে খা, এবার আমার মেয়েকে ছাড়, ওকে মুক্তি দে। এই ভুলটা করার সাথে সাথে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায়। মূলত এতদিন এই জিনটা খালামণির শরীরের উপর পুরোপুরি দখল নিতে পারে নাই। যখনই তার পরিবারের সদস্যরা স্বেচ্ছায় তাকে রক্ত খেতে দিয়েছে, সাথে সাথে খালামণির আঙ্গুলটা খালামণি নিজের মুখেই ঢুকিয়ে দেন। আসলে তার শরীরের ভিতরে তো ওই পিশাচ জিনটা ভর করে আছে। আর তখনই পিশাচ জিনটা রক্ত খেয়ে ফেলে আর পুরোপুরিভাবে খালামণির শরীরের উপর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর খালামণির অবস্থা আরও খারাপ হয়ে যায়। এমন খারাপ অবস্থা হয়ে যায় যে পরিবারের সদস্যরা আসলে কী করবেন বুঝতে পারছেন না। প্রিয় লিসেনার্স, এর মধ্যে কিন্তু একটি কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে বাঁধন, তার আব্বু কোথায়? তার আব্বু মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন বললে ভুল হবে, তাকে হত্যা করা হয়েছিল। চলুন কিভাবে এটা হয়েছে সেটা জানবো, তবে একটু পরেই আপনারা বুঝতে পারবেন। খালামণির শরীরের উপর পুরোপুরি কন্ট্রোল নেওয়ার পর ওই পিশাচ জিনটা ভেতর থেকে বলতে থাকে, বিশেষ করে বাঁধনকে বলতে থাকে, তোর বাবাকে যেভাবে মেরেছি তোকেও সেভাবেই মারব, রক্ত দে আমাকে, রক্ত খাবো, এরকম বলতে থাকে। হঠাৎ করে এই কথা শোনার পর বাঁধন অবাক হয়ে যায়। এই কথার অর্থ কি? আমার বাবাকে যেভাবে মেরেছে আমাকে সেভাবে মারবে মানে? উনি তো চিন্তিত হয়ে যান। উনি বুঝতে পারেন বড় বিপদ এখন সামনে। আরো ভালো কবিরাজ খুঁজতে থাকেন। এভাবে কেটে যায় আরো 2 দিন। বিশেষ করে পুরোপুরি কন্ট্রোল নেয়ার পর খালামণি আর চলাফেরা করতে পারেন না। উনি খুব দুর্বল হয়ে পড়েছেন। একটা সময় তো ছিল যে ফজর আজানের পর উনি স্বাভাবিক হয়ে যেতেন, মাগরিবের আজানের আগ মুহূর্তে গিয়ে এই সমস্যা শুরু হতো। সারাদিন মোটামুটি ভালো থাকতো, কিন্তু এবার 24 ঘন্টাই সমস্যা শুরু হয়ে যায়। খোঁজ নিতে নিতে যখন এই যে বাঁধন সে তার বন্ধুদের সাথেও বিষয়টা আলোচনা করে, তখন তার এক বন্ধু একটা তথ্য দেয়। তার বন্ধু জানায় যে তার পরিচিত একজন মুসলিম তান্ত্রিক আছে। মুসলিম তান্ত্রিক এই কারণে বলা হচ্ছে যে তিনি মুসলিম হয়েও বিভিন্ন ধরনের সাধনা করতেন যা ইসলাম ধর্মের সাথে যায় না। যখন তার সন্ধান পাওয়া হয় তখন ওনারা দ্রুত একটা গাড়ি ভাড়া করে সেখানে নিয়ে যান। আর ওই রাস্তায় গাড়ি বলতে কিন্তু ভ্যান গাড়ি আর কি, ওইখানে ওইটাই চলাচল করত। নানুও সাথে যান। তো কবিরাজ উনি ওনার মতো করে কিছু রিচুয়াল শুরু করেন। উনি মূলত খালামণিকে দেখার সাথে সাথে কিছু একটা বুঝতে পেরেছে।
উনি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খালামণির দিকে তাকিয়েছিলেন। মনে হলো উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন যে খালামণির শরীরের উপর আসলে কে দখল নিয়েছে। উনি সাথে সাথে একটা কাগজ বের করে ওনার মতো করে কাগজে একটা ছবি আঁকালেন। ওই ছবিতে দেখা গেল এই অবয়বটার হাত 5টা, 5 হাত বিশিষ্ট একটা ছবি উনি আঁকালেন। এরপর উনি আবারও কিছু কাগজে কিছু জিনিস আঁকলেন, কিছু নকশা আঁকলেন। এরপর যে ঘটনা ঘটলো এটার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। খালামণিকে মূলত উনি অন্য ঘরে রেখে এসেছিলেন, মানে অন্য ঘরে উনি ছিলেন, আর এই যে বাঁধন, এই বাঁধন আর এই তান্ত্রিক আর এক ঘরে ছিল। হঠাৎ করে কি হয়েছে, এই খালামণি ওই ঘর থেকে এই ঘরে চলে আসছে, এসে বলছে, কিরে তান্ত্রিক, কত আইলো কত গেল, কেউ কিছু করতে পারলো না, আর তুই আমার কিছু করবি, এও আমার বিশ্বাস করতে হবে। যখন এই ধরনের কথা খালামণি বলছেন, তান্ত্রিক মোটেও ঘাবড়ালেন না। উনি মুচকি হাসলেন এবং বললেন, ও তাই না, ঠিক আছে, দেখ আমি তোর কি করি। তিনি একটা ম্যাচের কাঠি দিয়ে মন্ত্র পড়া কাগজগুলোতে আগুন লাগিয়ে দেন। কাগজ কিছুটা পুড়ে গেলে সেটি খালামণির দিকে ছুঁড়ে মারেন। এরপর দেখা যায় যে খালামণি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন, যন্ত্রণার চোটে বিভিন্ন ধরনের শব্দ করছেন। উনি খুব কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে, আসলে কষ্ট পাচ্ছে তার ভেতরে থাকা ওই পিশাচ জিনটা। তখন ওই তান্ত্রিক বলে ওঠে যে, শোন, তোর সাথে বেশি পেঁচাল পারতে পারবো না, কেন আসছিস এসব কোনো প্রশ্নও আমি তোকে করব না, যাবি কি যাবি না এত কথাও আমি তোকে বলতে পারবো না, এত ন্যাকামি করার সময় নাই, খালি এতটুকু বলছি, কি দিলে তুই চলে যাবি তাড়াতাড়ি বল, সেটা দেওয়ার ব্যবস্থা করতেছি, আর কোনো কথা নাই। তখন নাকি খালামণির ভেতর থেকে সেই পিশাচ জিনটা বলে ওঠে, বুঝছিস তাহলে শোন, আমি যেভাবে বলি সেভাবে কর। একজন হিন্দু পণ্ডিত বা ঠাকুরকে দিয়ে রাত 3টার সময় জাম গাছের নিচে একটা পাঠা বলি দিবি, এটাই আমার চাওয়া। এটা বলার সাথে সাথে খালামণি মাটিতে পড়ে যান, অজ্ঞান হয়ে যান উনি। মূলত ওই জিনটা চলে যায়। তখন বোঝা যায় ওই জাম গাছে থাকা ওই ভয়ঙ্কর পিশাচ কালী জিনটা যে মানুষকে খুব বিরক্ত করছে, সেই মূলত খালামণিকে ধরেছে। এরপর তান্ত্রিক এই বাঁধনকে বলে, শোনো বাবা, তোমার আম্মাকে তো বাঁচাতে চাই, এই কাজটা তো এখন করতে হবে। এখন তুমি তোমার পরিবারের সাথে আলোচনা করো কিভাবে কি করবা দেখো। এদিকে এই বাঁধনের নানা, উনি তো হাজি মানুষ, উনি এরকম কাজ করবেন, পাঠা বলি দিবেন, উনি তো সমর্থন করতে পারছেন না। কি করবেন না করবেন, কি করণীয় বুঝে উঠতে পারছেন না। এদিকে পরিবারে এরকম একটা সমস্যা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো উপায়ন্তর না দেখে উনি এটা করার সিদ্ধান্ত নেন যে আল্লাহ তো মানুষের মনের অবস্থার কথা জানেন, আল্লাহ উনি দেখছেন, জীবন বাঁচানোর তাগিদে উনি এই কাজটা করার সিদ্ধান্ত নেন। এরপর পরিবার থেকে একজন হিন্দু পণ্ডিতের কাছে যাওয়া হয়। এই হিন্দু পণ্ডিত উনি আবার কালী ভক্ত ছিলেন, মূলত তার কাছেই যান, যেহেতু ওই জিনটার নাম আবার কালী, এই কারণেই মূলত ওনার কাছে গিয়েছিলেন। উনি সব কথা শোনেন, শোনার পর বলেন যে, সর্বনাশ, আপনি মনে করছেন যে এই কাজ করার পর ওই কালী নামধারী দুষ্টু পিশাচ জিনটা আপনার মেয়েকে ছেড়ে যাবে? কখনোই না। ও এমন এক চক্রান্ত করেছে, এটা তো আপনারা বুঝতে পারেন নাই, বা ওই তান্ত্রিকও বুঝতে পারে নাই। ও তার কথা শুনে আপনাদেরকে বলছে, আপনারাও চলে আসছেন। এখানে ভয়ঙ্কর একটা চক্রান্ত আছে। তাহলে আমি বলি, শোনেন, এই যে কালী নামক জিনটা, এই জিনটাকে বশ করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করেছে, আর এই চেষ্টা করার জন্যই সে একটা বাড়ি কেনে। সে এই কালী জিনটাকে বশ করার জন্য বিভিন্ন ধরনের সাধনা শুরু করে, কিন্তু রহস্যজনকভাবে আমার বাবা মারা যায়।
এরপর আমার আত্মীয় স্বজনরা এই বাড়িটাকে আপনাদের কাছে বিক্রি করেছে। এই বাড়িটা কেনার পর আপনার মেয়ের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন বুঝতে পারছেন কিভাবে সমস্যাটা শুরু হয়েছে? মূলত এই কালী নামক দুষ্টু পিশাচ জিনটা কোনো এক হিন্দু পণ্ডিতকে দিয়ে যদি রাত ৩টার সময় পাঠা বলি দেয়াতে পারে, ওর শক্তি ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। ও খুব দুষ্টু প্রকৃতির জিন, ওকে বিশ্বাস করা যায় না। সুতরাং এই কাজের মাধ্যম দিয়ে আপনার মেয়ে সুস্থ হবে না, বরং বিপদ ঘনিয়ে আসবে। কোনো উপায় নাই, এই কাজ করলে আমরা সবাই মারা পড়ব, কারণ ও এতটা শক্তিশালী হয়ে যাবে যে ওর সাথে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। ভুলেও এই কাজ করা যাবে না। ওর চক্রান্ত আমি ধরতে পারছি, কারণ আমার বাবা ওকে বশ করার চেষ্টা করছে, এই জন্য আমি বুঝতে পারছি। খবরদার এই কাজ করা যাবে না। যখন হিন্দু পণ্ডিত এটা বললেন, তখন কিন্তু এই বাঁধনের পরিবার, বিশেষ করে তার নানা নানি বুঝতে পেরেছিলেন যে আসলেই তো তাই। কারণ হচ্ছে এই বাঁধনের বাবা সত্যি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। উনি নিজে গাড়ি ড্রাইভ করছিলেন, কোনো ধরনের কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা দেয়, আর ওখানেই বাঁধনের বাবা মারা যান। মূলত এই কাজটি করেছিল ওই কালী নামক পিশাচ জিনটাই, যে বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে কালী বলে পরিচয় দিয়েছে যে আমার নাম কালী। এ খুবই দুষ্টু প্রকৃতির জিন। মানুষের রক্ত যদি তার একবার পেটে ঢুকেছে, বিশেষ করে যার উপর সে আক্রমণ করেছে, তার রক্ত যদি তারা স্বেচ্ছায় একবার দিয়েছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যেটা হয়েছে এই বাঁধনের নানির কারণে, বাঁধনের মায়ের শরীরের উপর পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছে। এখন এর থেকে উত্তরণের উপায় কি? ওই হিন্দু পণ্ডিত ওই সময় এই কাজটি করা ঠিক হবে না, করা যাবে না বলে জানান। বলেন যে এটা করলে আপনার মেয়ের মৃত্যু নিশ্চিত, সুস্থ তো হবেই না। এরপর ওনারা চলে আসেন, কিন্তু সমস্যা যেটা দেখা দিল সেটা হলো এই হিন্দু পণ্ডিত বিষয়টা না করার পর থেকে এবার বাঁধনের আম্মু মানে খালামণি, উনি এক অন্য ধরনের সমস্যায় পড়ে গেলেন। এতদিন তো উনি এই কালী নামক দুষ্টু পিশাচ জিনটাকে দেখতেন না, এবার উনি দেখা শুরু করলেন। তবে এর ভিতরে আরও একটা ব্যাপার রয়েছে। যখন হিন্দু পণ্ডিতের কাছে ওনারা গিয়েছিলেন, হিন্দু পণ্ডিত পরামর্শ দিয়েছিলেন যে এভাবে তো যাবে না, আপনারা আপনাদের ধর্মের যে রুকিয়াগুলো আছে এগুলো করতে থাকেন, বিভিন্ন আমলগুলো করতে থাকেন, এটা করলেই ভালো হবে। হিন্দু পণ্ডিতের ওই পরামর্শ অনুযায়ী খালামণি বেশ কিছু দোয়া শিখে নেন, রুকিয়ার কিছু আয়াত শিখে নেন। উনি সেই আমলগুলো খুব দ্রুততার সাথে করা শুরু করেন। যখন এটা করা শুরু করেছেন, তখন ওই দুষ্টু পিশাচ জিনটা তার উপর আগের মতো প্রভাব বিস্তার করতে পারে না, তবে দূর থেকে দেখা দেয়। আর খালামণি দেখেন একটা ভয়ঙ্কর পিশাচ আকৃতির অবয়ব, যার মুখমণ্ডলটায় কোনো চোখ, কান, নাক কিচ্ছু নাই, আর তার হাত 5টা, কালো কুচকুচে, এতটুকু শুধু দেখেন। দিন হোক রাত হোক যে কোনো সময় উনি দেখেন, তবে দূর থেকে দেখেন, ওটা কাছে আসে না। মাঝে মাঝেই নাকি উনি চিৎকার করে বলে ওঠেন, বাবা বাঁধন তাড়াতাড়ি বাসায় আয়, ওই জিনিসটাকে আমি দেখছি তোর কাছাকাছি দাঁড়িয়ে আছে। তখন বাঁধন আবার দ্রুত বাসায় চলে আসে। মাঝে মাঝেই উনি বাঁধনের পাশে ওই অবয়বটাকে দেখতে পান। এর মধ্যে কিন্তু অনেক চিকিৎসা চলছে খালামণির, পুরোপুরিভাবে এখনও উনি সুস্থ হন নাই। দোয়া চেয়েছেন যেন পুরোপুরিভাবে উনি সুস্থ হতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে পুরোপুরিভাবে সুস্থতা দান করেন। আর এই যে খালু মানে তাহিয়ানের যিনি খালু মানে বাঁধনের বাবা, ওনার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। উনি কিন্তু 2011 সালে মৃত্যুবরণ করেছিলেন। যেই গাছে গাড়িটা আঘাত করেছিল সেই গাছটা কিন্তু এখনও আছে। আমি যখন এই বিষয়টা নিয়ে আরও কথা বললাম, তখন তাহিয়ানুর আমাকে জানিয়েছেন যে এই ঘটনাটা
যতটুকু উপস্থাপন করা হয়েছে এটা অনেক ছোট আকারে উপস্থাপন করা হয়েছে। এই ঘটনার আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, কারণ এটা তো কন্টিনিউ ঘটছে, এখন পর্যন্ত ঘটছে। এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদেরকে পাঠাবেন, বিশেষ করে যিনি বাঁধন তিনি এটাকে পাঠাবেন, উনি আরও ভালো করে সেটা উপস্থাপন করতে পারবেন। আমাকে তাহিয়ান তার খালামণির নাম্বারও দিয়ে দিয়েছে, যে কোনো বিষয়ে কোনো তথ্য যদি আরও বেশি করে জানার দরকার হয় যেন আমি তার সাথে কথা বলি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখতে পাচ্ছেন যে একটু ভুলের কারণে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। আর যদি ওই হিন্দু পণ্ডিত উনি ভালো পরামর্শ না দিতেন, ওই হিন্দু পণ্ডিতের কাছে না গিয়ে উনি যদি ভুল করে অন্য কোনো হিন্দু পণ্ডিতের কাছে যেতেন, তাহলে তো আসলে ওই পণ্ডিত বুঝতে পারতেন না, উনি স্বাভাবিকভাবেই জিনিসটা করে ফেলতেন, আর তখন ভয়ঙ্কর বিপদ নেমে আসতো। আল্লাহর অশেষ রহমতে যেই হিন্দু পণ্ডিতের কাছে ওনারা গিয়েছিলেন, পূর্ব পরিচিত ছিল, উনি এই বিষয়টা শোনার সাথে সাথে বুঝতে পারেন যে ঘটনাটা কী হতে যাচ্ছে। এরপর তো উনি জানান যে ওনার বাবা কীভাবে মারা গেছেন, আর এরপর বাঁধনের বাবা কীভাবে মারা গেছে সেটাও তো বোঝা যাচ্ছে। এই জন্যই মূলত ওই দুষ্টু জিনটা বলেছিল, তোর বাবাকেও মেরেছি, তোকেও মারব। তো এভাবেই তার বাবার মৃত্যুর রহস্যটা উন্মোচিত হয়। মূলত এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল হত্যাকাণ্ড। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়, আর এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের শনির রাতের 14তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম ফারহানা। আর ফারহানা আপু বর্তমানে রয়েছেন ইংল্যান্ডের লন্ডন শহরে। ওনার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাটে, জাদুকাটা নদীর কাছাকাছি। এই জায়গাটা আমার খুব পরিচিত, কেননা আমি যখন সুনামগঞ্জে ছিলাম তখন একাধিকবার এই জায়গাগুলোতে যাওয়া হয়েছে, বিভিন্ন কারণে যাওয়া হয়েছে। অনেক সময় যেদিন ছুটি থাকতো ওই দিন আমার অফিসের কলিগের সাথে মাঝে মাঝেই ওই দিকটাতে যেতাম। বিশেষ করে শিমুল বাগান যে জায়গাটা রয়েছে, এই শিমুল বাগানের এরিয়া যেখানে, ওই জায়গাতে যেতে হলে একটা ছোট্ট নদী পার হতে হয়। এই নদী পার হওয়ার জন্য একটি নৌকা রয়েছে। এই নৌকাটা একবার এপাশে যাত্রী নামিয়ে দেয়, আবার এপাশে যাত্রী ও পাশে নামিয়ে দেয়। এই নৌকায় বাইকে উঠতে পারে, যদিও বা ওই নদীর উপর একটি ব্রিজের কাজ চলমান রয়েছে, তবে আমি অনেক আগে থেকেই দেখছি যে সেই ব্রিজের এক অংশ এবং অপর অংশ এটার কাজ চলমান থাকলেও কিন্তু মাঝখানের অংশ অনেক দিন ধরেই এই কাজটা সম্পন্ন হয়নি। এখন হয়েছে কিনা আমি জানি না, আমি 2 বছর আগের কথা বলছি, 2 বছরের মধ্যে কি হয়েছে আমি বলতে পারবো না। তবে যেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে শিমুল বাগানে যাওয়ার জন্য নদীর ওপারে গেলে একটা বাঁশঝাড় পড়ে, ওই বাঁশঝাড়ের মধ্যে একটি শ্মশান রয়েছে। দিনের বেলাতে চোখ পড়লেই গা ছমছম করে ওঠে। একবার হলো কি, আমার কলিগের সাথে বাইক নিয়ে যখন আমরা আসছিলাম তখন মাগরিবের আজান হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে, তখনও একটু আবছা আলো দেখা যাচ্ছে। তো আমার কলিগ সে কি করলো, বাইক নিয়ে যখন আসছে সে আমাকে বলল যে দ্রুত আমরা নদীর কাছে চলে যাই, অন্ধকার নেমে আসছে। ওই মুহূর্তে সে বাইক নিয়ে ওই বাঁশের ভেতর দিয়েই রওনা দিয়েছে। আসলে বাঁশের ভেতর দিয়েই আসতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই, বিশেষ করে ওই জায়গা থেকে যদি আমরা নদীর ঘাটে আসতে চাই। যখন বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসছে তখন আমার নজর পড়ল ওই শ্মশানের দিকে, আর তাকানোর সাথে সাথে গাটা ছমছম করে উঠল। আমি যখন আমার কলিগকে বললাম যে দেখেন ভাই, কি ভয়ঙ্কর একটা শ্মশান, যদিও বা শ্মশানের ওই অংশটুকু নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু দেখলেই গা ছমছম করে ওঠে। বাঁশঝাড়ের মধ্যে এরকম শ্মশান, তাও আবার সন্ধ্যার পর যদি আপনারা ওই জায়গায় থাকেন তাহলে কেমন লাগতে পারে। আমার কলিগ ওটা দেখার সাথে সাথে সে আরও ভয় পেল, সে দ্রুত বাইক আরও জোরে টেনে দ্রুত নদীর কাছাকাছি চলে আসলো। কাছাকাছি আসার পর দেখা গেল যে নদীর এপাশে
যেই নৌকাটা থাকার কথা ছিল, যেই নৌকাতে সাধারণত মানুষ বাইক একসাথে উঠতে পারে, ওটা আবার ওই ঘাটে রয়েছে। তো ওই ঘাট থেকে এই ঘাটে আসার জন্য প্রায় 20 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হলো। এরপর গিয়ে আমরা নদী পার হলাম। তো এই যে বাদাঘাট জাদুকাটা নদী, এই জায়গাটা আমার বেশ পরিচিত। যারা আমাদের লিসেনাররা ওই এলাকায় রয়েছেন, বিশেষ করে ওই বাঁশঝাড়ের ভিতরকার শ্মশানের ছবিটা কিন্তু পোস্ট করতে পারেন এখন সেখানকার কী অবস্থা। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি এখন যে সিজনটা চলছে এটার সাথে সম্পর্কযুক্ত। ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন ফারহানা আপু নিজেই। সময়কাল 2010 সালের শ্রাবণ মাস। ওখান থেকে সুনামগঞ্জ শহরে আসার জন্য একমাত্র উপায় ছিল নৌকা। আর ওই এলাকায় যারা রয়েছেন বা আপনারা যারা গিয়েছেন, আপনারা দেখে থাকবেন যে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় লেগুনা টাইপের যে গাড়িগুলো চলে, ছোট ছোট মিনি বাস যেগুলো চলে, ওই রকমের কিছু নৌকা রয়েছে, যেই নৌকাতে এমনভাবে বসার ব্যবস্থা রয়েছে মনে হচ্ছে যে এটা একটা লেগুনা টাইপের। এটার উপরের একটা অংশ রয়েছে, নিচের একটা অংশ রয়েছে। মানুষ বাসে যেভাবে বসে ওভাবেই সুন্দর করে বসতে পারে। সেই নৌকাগুলোর মধ্যে ওয়াশরুম রয়েছে, আবার কোনো কোনো নৌকা বেশ বড় প্রশস্ত জায়গা রয়েছে। কারণ এই নৌকাগুলো বিভিন্ন ঘাট হয়ে হয়ে সুনামগঞ্জ শহরের কোনো ঘাটে পৌঁছায়, তো অনেক সময় লাগে, যার কারণে বিশ্রাম নেওয়ার জন্য কেউ কেউ বালিশ কাঁথা নিয়ে ওঠেন। যেহেতু দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে, দীর্ঘ সময় বলতে রাত পার হয়ে যাবে বিষয়টা এরকম না, 3 ঘন্টা 4 ঘন্টা এরও বেশি সময়ও লেগে যায়। যেহেতু আস্তে আস্তে আসতে হবে, বিভিন্ন জায়গা থেকে যাত্রী তোলে, যাত্রী নামায়, এটা করতে করতে লোকাল বাসের মতো আর কি, বিভিন্ন ঘাটে ঘাটে থামে, সেখানে যাত্রী ওঠে নামে, এভাবে করতে করতে সুনামগঞ্জে আসে আর কি। বর্ষাকালে এই পরিবহনটা এখনও কিন্তু রয়েছে, এখনও এই ধরনের নৌকা ওই এলাকায় দেখা যায়। বিশেষ করে যারা ওই এলাকায় ঘুরতে চান তারা কিন্তু এই ধরনের নৌকাগুলো এখনও দেখতে পাবেন। মূলত এই 2010 সালের শ্রাবণ মাসে ফারহানা আপু ওনার বাবার সাথে সুনামগঞ্জ শহরে আসছিলেন একটা কাজে। ওনারা যখন ওই ধরনের একটা নৌকায় উঠেছেন বাদাঘাট থেকে, তখন এমন বৃষ্টি এত জোরে হচ্ছিল যে বৃষ্টির পানিগুলো যখন এই হাওরের পানিতে পড়ছিল তখন টপ 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 শব্দ হচ্ছিল। আর বৃষ্টির এমনি একটা ন্যাচারাল শব্দ তো রয়েছেই, যার কারণে 2 হাত দূরেও কোনো মানুষ কথা শুনতে পাচ্ছে না। যদি কেউ কথা বলে, চিৎকার করে বললে তখন একটু শুনতে পাবে। এমন বৃষ্টি নন স্টপ হয়েই যাচ্ছে, এমন একটা অবস্থা। তো ওই নৌকাটার নিচতলাতে মহিলারা বসেছেন, উপরতলাতে পুরুষরা বসেছেন। আর এই ফারহানা আপুর বাবা, উনি নৌকার 2য় তলাতে বসেছেন। বসে বসে উনি মোবাইলে কোনো ভিডিও দেখছিলেন। এখন তো এরকম যে স্মার্টফোনগুলো আমরা ইউজ করি, তখন তো এরকম ছিল না। তখন হতো কি, যেই ফোনগুলো ছিল তখন এই ফোনে মেমোরি কার্ড ছিল। এই মেমোরি কার্ড বাজারের কোনো দোকানে নিয়ে গিয়ে সেখানে নির্দিষ্ট কিছু টাকা দিয়ে ওই মেমোরি কার্ডে গান, নাটক, সিনেমা এইগুলো ভরা হতো, এরপর এগুলো দেখা যেত। ওই সময় কিন্তু এই সিস্টেমটা ছিল, এখন তো আর এরকমটা দেখা যায় না। তো ওনার বাবার মোবাইলে এরকম কিছু ভিডিও ছিল, উনি এখন দীর্ঘ সময় কি করবেন, বসে বসে ওইটা দেখার চেষ্টা করছেন আর কি। তো ফারহানা আপু দেখলেন ওনার বাবা মোবাইলে উনি ওটা দেখার চেষ্টা করছেন। উনি তো নিচতলাতে রয়েছেন। তো এরকম অনেকটা সময় পার হয়ে গেছে। তো ফারহানা আপু উনি ওয়াশরুমে যাওয়ার দরকার হয় ওনার। ওয়াশরুমটা কিন্তু নৌকাতে, সব নৌকাতেই রয়েছে। ওইখানে যে নৌকাগুলো থাকে এটা কিন্তু নৌকার পেছন দিকে এই ব্যবস্থাটা রয়েছে। উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুমে যাওয়ার পর যখন বের হয়েছেন, বের হয়ে তো আবার ওনার যে নির্দিষ্ট জায়গায় যেখানে উনি বসেছিলেন সেখানে বসবেন, তখন ওনার কাছে মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি ওনাকে বলছে, ফারহানা ফারহানা নৌকার পেছন দিকে যা, নৌকার পেছন দিকে যা।
উনি দেখছেন যে এমন বৃষ্টি যেখানে 2 হাত দূরে চিৎকার করলেও মানুষ শুনতে পায় না, এমন শব্দ হচ্ছে। কারণ চারদিকে পানি, পানিতে টপ টপ শব্দের কারণে বৃষ্টির শব্দ আরও বেশি হচ্ছে। সেখানে কোনো একটা অদৃশ্য শক্তি মনে হচ্ছে ওনার কানের কাছে বলছে, ফারহানা নৌকার পেছন দিকে যা, তোর বাবা, তোর বাবা। উনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে এগুলো। উনি তো আশেপাশে কাউকে দেখছেন না ওই অবস্থাতে, মানে ওনার কাছে এসে কেউ দাঁড়িয়ে কথা বলবে, উনি তো কাউকে দেখছেন না আর কি। মনে হচ্ছে ওনার মনের ভুল। একটা পর্যায়ে হলো কি, মনে হচ্ছে যে কেউ একজন তাকে টেনে হিচড়ে নৌকার পেছন দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু উনি কাউকে দেখতে পাচ্ছেন না। উনি যখন নৌকার পেছন দিকে গিয়েছেন, গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। দেখেন যে ওনার বাবা পানিতে পড়ে গেছে। আর ওই সময়ে এই নৌকাটা বিশ্বম্ভরপুর উপজেলার একটি হাওরে চলে আসে। এই হাওরটার নাম হচ্ছে খরচার হাওর। আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিলেও দেখতে পারবেন। সুনামগঞ্জ থেকে খুব সহজেই বিশ্বম্ভরপুর আসা যায়, ওইখানে খুব সুন্দর ঘোরার ব্যবস্থাও রয়েছে। তো এই খরচার হাওরে তখন নৌকাটা চলে এসেছে। বেশ অনেকটা সময় তো এর মধ্যে পার হয়েই গেছে। যখন খরচার হাওরে আসছে তখন কিন্তু এই যে ফারহানা আপু দেখেছিলেন যে বৃষ্টির কারণে আর বাতাসও হচ্ছিল, অনেক বড় বড় ঢেউ ওই হাওরে কিন্তু তখন ছিল। উনি দেখছেন যে ওনার বাবা ঢেউয়ের তোরে একবার ডুবে যান, আবার একটু ভেসে ওঠেন। উনি যখন এটা দেখেছেন তখনই এই যে নৌকার যিনি মাঝি, তার কাছাকাছি উনি ছিলেন। কারণ এই ধরনের নৌকা যারা চালান ওরা কিন্তু নৌকার পেছন দিকে একদম উপরে বসেন, একটা লোহার হাতল থাকে, সেটা দিয়ে নৌকাটার কন্ট্রোলটা করা হয় আর কি। তো উনি সেই মাঝিকে বলছেন, মাঝিকে উনি চিনতেন, চাচা বলে সম্বোধন করতেন, বলছেন, চাচা চাচা আমার বাবা এই নৌকা থেকে পানিতে পড়ে গেছে, তাকে উঠাতে হবে। কিন্তু শুনতেই পাচ্ছেন না কোনোভাবে ওই শব্দের কারণে। একটা পর্যায়ে ফারহানা আপু কী করেছেন, ওই যে যিনি মাঝি, তার গলায় গামছা ছিল, গামছাটা ভিজে গিয়েছিল বৃষ্টির কারণে, ওই গামছা ধরে তাকে টান দিয়েছেন নিচ থেকেই, মানে গামছার একটা অংশ নিচ থেকে ঝুলেছিল, টান দিয়েছেন। তখনই টের পেয়েছেন। উনি বলছেন, কিরে মা, কী হয়েছে? তখন চিৎকার দিয়ে বলছেন যে পেছন দিকে তাকান, আমার বাবা পড়ে গেছে, তাড়াতাড়ি নৌকা ঘুরান। উনিও পেছন দিকে তাকিয়ে দেখেন যে ততক্ষণে নৌকা অনেকটা পথ চলে আসছে। দূরে ছোট্ট একটা বাচ্চার মাথা যতটুকু হয় ওরকম দেখা যাচ্ছে, একবার ডুবে যাচ্ছে, একবার ভেসে উঠছে। ফারহানাপুর বাবা কিন্তু ভালো সাঁতারু ছিলেন, কিন্তু সাঁতার জানলে কি হবে, এমন ঢেউ হচ্ছে, এই ঢেউয়ে কোনোভাবে সাঁতার দিয়ে পার পাওয়া যাবে না। আর হাওরের এই পিক সিজনে এইভাবে সাঁতার দিয়ে তীরে আসাটা খুব কঠিন। একে তো বৃষ্টি, তারপর ঢেউ, আর ইতিমধ্যে ওনার তো অবস্থা খারাপ হয়ে গেছে। নৌকাটা দ্রুত ঘোরানো হয়। আল্লাহর অশেষ রহমতে তাকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করার পর নৌকাতে তাকে তোলা হয়, তার পোশাক পরিবর্তন করে দেওয়া হয়, বেশ পানি খেয়ে ফেলেছেন সেই পানি বের করা হয়। উনি কিছুটা সুস্থতা বোধ করলে যখন জিজ্ঞেস করা হয় যে কিভাবে উনি পানিতে পড়ে গেলেন, তো উনি বললেন যে উনি ওই বৃষ্টির কারণে আসলে মোবাইলে যেই জিনিসগুলো মেমোরি কার্ডে ভরা ছিল, শব্দে তো আসলে ওগুলো শোনা যাচ্ছে না, হেডফোন কানে লাগানোর পরেও শোনা যাচ্ছে না। তো একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে যান, উনি নিচ দিকে নেমে আসেন। নিচ দিকে নেমে এসে ফারহানা আপুর কী অবস্থা, উনি কি করছেন এটা দেখার জন্য নামেন আর কি। তো যখন দেখেন যে ফারহানা আপু নাই, মানে উনি তো ওই সময় ওয়াশরুমে গিয়েছেন, এরপর উনি আবার যখন উপরের দিকে ওঠার চেষ্টা করেছেন তখন ওনার পা ফসকে যায়। কারণ ওখানে যে সিঁড়িগুলো থাকে, এই সিঁড়িগুলো একটু লম্বা প্রকৃতির বলতে এরকম ঢালু তো থাকে না, আর ওই পাটাতনগুলো কাঠের থাকে, কোনো কোনো নৌকা স্টিলের থাকে। বৃষ্টির কারণে ওই জায়গাটা ভিজে ছিল। উনি পা পিছলে যে গিয়েছেন তা না, ওই পাটাতনটা ভেঙেও গিয়েছিল, আর তখনই নৌকায় পড়ে যান। আর এত বৃষ্টি, ওই ছিটা বৃষ্টি এসে নৌকার ভিতরে পানি আসবে দেখে বিভিন্ন জায়গার কাপড় নামিয়ে দেওয়া হয়েছে, তেরপল জাতীয় কাপড় নামিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওই নৌকার যাত্রীরাও বুঝতে পারে নাই যে একজন যাত্রী এভাবে পড়ে গেছে। আর এত বৃষ্টির মধ্যে উনি যে পড়ে গেছেন শব্দ যে অন্য কেউ পাবে এটাও হয়নি। আর মাঝিও বুঝতে পারেনি, মাঝি মনে করছে কেবল একটা মাথা একটু উপরে উঠলো, এরপরে মনে হয় নেমে গেল। উনি বুঝতে পারেন আসলে ঘটনাটা কি, উনি খেয়ালই করেন নাই। কিন্তু কথা হচ্ছে, ফারহানা আপুকে কে বলল
ফারহানা নৌকার পেছন দিকে যা, তোর বাবা। একটা পর্যায়ে যখন বুঝতে পারছিলেন না, মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি ওনাকে টেনে নৌকার পেছন দিকে নিয়ে গেল, আর তখনই ওনার বাবাকে দেখতে পেলেন। এই জিনিসটা কি ছিল যেটা আজও ওনাকে ভাবায়, আজও উনি চিন্তা করেন এই জিনিসটা আসলে কি ছিল, কেন এমনটা ঘটলো। ওনার বাবাকে যখন নৌকায় তোলা হয়, ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখনও সেই স্মৃতি মনে করে উনি ইমোশনাল হয়ে যান। উনি অডিও ক্লিপ আকারে ঘটনাটি পাঠিয়েছেন, আমি শুনলাম পুরো ঘটনাটি। তো আল্লাহর রহমতে ওই যাত্রায় ওনার বাবা বেঁচে গিয়েছিলেন। সেই 2010 সালের কথা। এখনও বর্ষার সিজনে ওই এলাকায় গেলে এই ধরনের নৌকা, বৃষ্টির সেই স্মৃতি, এগুলো আমার মনে পড়ে। যারা ওই এলাকায় আছেন তারা তো এই পরিবেশের সাথে পরিচিতই। টাঙ্গুয়ার হাওরে অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে। আমরা টাঙ্গুয়ার হাওর রিলেটেড বেশ কিছু ঘটনা প্রচার করেছি, আপনারা শুনেছেন, আমাদের এই চ্যানেলেই রয়েছে টাঙ্গুয়ার হাওর রিলেটেড ঘটনা। তো বর্ষার সিজনগুলোতে যারা ওই এলাকায় যাবেন তাদের জন্য পরামর্শ থাকবে আমার একটাই, সেটা হচ্ছে যে এমন কোনো জায়গায় সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট পরেও নামবেন না যেখানে লোকজন নামে না। আবারও বলছি, এমন কোনো জায়গায় লাইফ জ্যাকেট পরেও নামবেন না যেখানে লোকজন নামে না। নামার আগে অবশ্যই আপনার যিনি গাইড তার সাথে পরামর্শ করে নামবেন, তা না হলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। টাঙ্গুয়ার হাওরে একটা সময় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতো, বিশেষ করে যারা ট্যুরিস্ট, কারণ শহর এলাকা থেকে যারা যান তারা তো আসলে এরকম হাওরে গোসল করা, সাঁতার কাটার সুযোগটা পান না। ওখানকার স্বচ্ছ পানি, এত সুন্দর পানি দেখে সাঁতার কাটার আগ্রহটা বেড়ে যায়, আর তখনই মানুষ নামে, লাইফ জ্যাকেট পরেই নামে। তখন অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে যায়। দেখা যাচ্ছে যে এই লাইফ জ্যাকেট পরে তার ডুবে যাওয়ার কথাই না, কিন্তু উনি ডুবে গিয়েছেন, মাত্র কয়েক হাত নিচে ডুবে গিয়েছেন, অথচ তার সাথীরা বুঝতেই পারে নাই, তার ডেড বডি কয়েক হাত নিচে পড়ে আছে। টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন যারা মাঝি রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, ওনারা এই জায়গাগুলোতে দোষের জায়গা বলেন আর কি। এই যে জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটে আর কি, এগুলোকে দোষের জায়গা বলেন। ওনারা জানেন যে কোন জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটে। এই জন্য বলি যে তাদের পরামর্শ ছাড়া এলোমেলো কোনো জায়গায় নামবেন না, অবশ্যই নামবেন না, লাইফ জ্যাকেট ছাড়াও নামবেন না। আর রাতের বেলা, বিশেষ করে পূর্ণিমার যেই রাতগুলো থাকে সেই রাতগুলোতে আসলে এই হাউস বোটে অবস্থান করা, এই জিনিসগুলো অনেক রোমাঞ্চকর হয়, অনেক সুন্দর হয়। কিন্তু এই রাতগুলোতেও কেউ পানিতে নামবেন না, এটা আমি আশা করব। আর রাতের বেলা হাউস বোটগুলো নীলাদ্রি লেকের কাছাকাছি থাকে। এখন বিভিন্ন সময় ধরনের দুর্ঘটনা ঘটতো, যার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশনায় হাউস বোটগুলো এখন নীলাদ্রি লেকের কাছাকাছি সব হাউস বোটই এক জায়গায় রাখা হয় আর কি। কেউ ভুলেও রাতের বেলা হাউস বোট থেকে অন্য কোনো ছোট নৌকা নিয়ে হাওরের ভেতরে গিয়ে নামার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আর এই বিপদের দায়িত্ব কেউ নেবে না, সম্পূর্ণ আপনার। কারণ প্রশাসন থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটা ভালোর জন্যই দেওয়া হয়েছে, এটা অনেকে বুঝতে পারে না, আর তখনই ভয়ঙ্কর ধরনের কিছু বিপদ আপদের শিকার হতে হয়। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আশা করছি তাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। আর ফারহানা আপু ইতোমধ্যে আরও একটি অডিও ক্লিপ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন, খুব শীঘ্রই সেটাও ইনশাল্লাহ প্রচার করব। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইট এপিসোডের নতুন আরও একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমাদের ঈদ স্পেশাল এপিসোডগুলো কিন্তু চলে আসছে। এবারে আমাদের 4টি ঈদ আয়োজন থাকছে। আশা করছি প্রত্যেকটি আয়োজন আপনাদেরকে ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার,